সুগা পানি খেয়ে নাক মুখ মুছে বলল, শোনেন বেআইন, আপনি হইতেছেন কি একটা মহিষের ফ্যাক্টরি। আপনার লগে ফাইরা ওরা এত সোজা না, অনেক কঠিন, বহুত কঠিন, চরম লেভেলের কঠিন। শুধু কঠিন না, অসম্ভব, বুঝেছেন? তবে আপনার এই নাক লাল হওয়া চেহারাটা কিন্তু আমার মেকআপ করা চেহারার চেয়েও বেশি ফানি লাগছে। আচ্ছা মানলাম, আপনি জিতে গেছেন। তবে এটা কিন্তু সত্যি কথা, আপনারে রাগলে কিন্তু নায়িকা মতো লাগে। তাই নাকি? পচানি থামিয়ে এখন কি প্রশংসা শুরু হলো বা? আরে প্রশংসা না, প্রশংসা না, সত্যি কথা। সকালবেলা জিমিন একটা সুন্দর বাসন্তী রঙের শাড়ি পরে প্যান্ডেল এসে বসেছে। সুগা দূর থেকে তাকে দেখে হাসলো আর হাতে একটা ছোট কাগজের প্যাকেট নিয়ে জিমিনের দিকে এগিয়ে গেল। শুভ সকাল জিমিন বেয়ান, আজকের শাড়িটা আপনার একদম হলুদ রঙের লেবুর মতো লাগতেছে। তবে কপালের ডাইন বা বাম পাশে একটা টিপ দিলে নজরটা কম লাগতো। আমার নজর আমি সামনে নিব। আপনি নিজের ছেঁড়া পাঞ্জাবিটা আগে সামলান। কাল রাতে কি ইঁদুর আপনার পকেট কুচি কুচি করে দিয়েছে নাকি? আরে না, এটা হচ্ছে কি লেটেস্ট ডিজাইন। যাই হোক, আপনার লেগে একটা উপহার আনছি। কালকা তো অনেক জাল খাইছেন, আজকে একটু স্পেশাল আমসত্ব খাইয়া মুখটারে মিষ্টি করেন। সুগা একটা লালচে রঙের টুকরো জিমিনের দিকে বাড়িয়ে দিল। জিমিন খুব সাবধানে ওটা মুখে দিয়ে বলল, ইয়াথু, এটা তো আমসত্ব না, আজকে একটা শুকনো মরিচ আর তেঁতুলের দলা। আমার দাঁত টকে একদম শিরশির করছে। কেমন লাগলো? এর রেগা বিয়া স্পেশাল টক জাল ডোজ। আপনার ওই কড়া কথার লগে বালাই মানাইবো। পারফেক্ট ম্যাচ। জিমিন এবার চরম খেপে গেল। সুগা তার দামি চামড়া জুতোটা খুলে রেখে সোফায় পা তুলে আড্ডা দিচ্ছে। জিমিন চুপি চুপি ডেকোরেশনের উপর থেকে এক বাটি সাদা আটা আর একটু আঠা নিয়ে সুগার জুতোর ভেতর ঢেলে দিল। একটু পর সুগা যখন স্টাইল মেরে জুতো পরতে গেল, তখন পা দিতেই তার মনে হলো সে কোনো কাদা ভর্তি গর্তে পা দিয়েছে। ওই কিরে, পায়ের মধ্যে পিছলা পিছলা গুয়ের মতো কি লাগতেছে? সুগা জুতো থেকে পা বের করতেই দেখে তার পায়ের তালু একদম সাদা হয়ে আছে আর জুতোর ভেতর থেকে ময়দা আর আঠার এক বীভৎস মিশ্রণ বেরিয়ে আসছে। কি হলো সুগা সাহেব, আপনার পা কি রুটি বেলছে নাকি এখন? জুতোর ভেতরে দেখি আবার আটার মিলও খুলেছেন। নিব্বির করে নিব্বি, তুই আস্তে একটা শয়তান। আমার নতুন জুতার 12টা থেকে 14টা বাজিয়ে দিছস। কালকে আপনি আমাকে মেকআপ নিয়ে পচিয়েছেন, আজ আপনার পায়েই মেকআপ লাগিয়ে দিলাম। এখন সাদা পা নিয়ে একটু ডান্স করে দেখান তো। বিকেলের দিকে সুগা জিমিনের কাছে গিয়ে দাঁড়ালো। তার পা ধোয়া ঠিকই, কিন্তু মেজাজটা এখনো খিটখিটে। হন মহিষের রানী, যুদ্ধ তো অনেক হইছে, এবার একটু সন্ধি করা যাক, কি কস? সন্ধি মানে? আপনি কি হার মেনে নিলেন? আমি সুগা বেটা কোনোদিন হার টার মানি না। তো এই কয়দিন আপনার যে ফসানি গুলা দিছি অনেক মিস করবো। আমি কোনোদিন কোনো বেডিগো মেকআপ লে কোনো কিছু কই নাই। আপনি দিলে কইছি, গেলে আর কাটিলে কবু এটা ভাইবে একটু সাদা মুন্ডা কালো হয়ে গেছে না। আমিও মনে হয় আপনার ওই গাধার মতো হাসি খুশি চেহারাটা মিস করব। তবে ভাববেন না যে আমি শান্ত হয়ে গেছি। ফোনের মেসেজেও কিন্তু আপনাকে পচানো থামাবো না। হ্যাঁ অবশ্যই, এই লন আমার নাম্বার আর মেসেঞ্জারের আইডি। আজকে রাত থেকে যুদ্ধ হইব, যুদ্ধ, রেডি থাকেন। জিমি সুগার থেকে বিদায় নিয়ে হাসি মুখে গাড়িতে গিয়ে ওঠে। যাওয়ার সময় জানলা দিয়ে হাত নেড়ে বলল, বিআই সাহেব, জুতার আঠাটা কিন্তু খুব দামি ছিল, ভালো করে ধুয়ে নিয়েন। কিছুদিন পরের ঘটনা। পুকুর পাড়ে জিমি তার বান্ধবীদের নিয়ে সেলফি তুলছিল। সুগা দেখে এটাই সুযোগ। সে চুপি চুপি পেছনে গিয়ে একটা প্লাস্টিকের সাপ জিমিনের পায়ের কাছে ছুঁড়ে দিল। ওই জিমিন, কাজ্জা করনি, আইন ছাড়া বেআইন, তোর পায়ের নিচে সাপ। জিমিন এক লাফে সরতে গিয়ে পা পিছলে পুকুর পাড়ে পিচ্ছিল কাদা ভর্তি ঘরতে ধপাস করে পড়ে গেল। তার সুন্দর বাসন্তী শাড়ি আর মেকআপ করা মুখ একদম কাদায় মাখামাখি। সুগা তখন হাসতে হাসতে পুকুর পাড়ে গড়িয়ে পড়ছে। আরে আইনসারা বেআইন, তুই তো দেখতেছি একদম কাদার কুমির হয়ে গেছস। শাড়িটা তো একদম মাটি কালার হয়ে গেছে গা, দারুণ লাগতেছে কিন্তু। সুগার বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো, আমাকে হাত বাড়িয়ে তুই বলছি। সুগা সরল মনে হাত বাড়িয়ে জিমিনকে টেনে তুলতে গেল, কিন্তু জিমিন তো আর সরল মনে ছিল না। সে আগে থেকেই উৎপেতে ছিল। যেই সুগা হাতটা ধরলো, অমনি জিমিন তাকে টেনে কাদার মধ্যে ফেলে দিল। কেমন লাগলো বিআই সাহেব? এখন কি নিজেকে মাটির মানুষ মনে হচ্ছে? সুগার দামি পাঞ্জাবি এখন কাদার রঙে একাকার। সে মুখ থেকে কাদা মুছে বলল, নিব্বির করে নিব্বি, তুই মাইয়া না, তুই এসে দিয়ে একটা ডাইনি। দাঁড়া, তোর মজা আমি দেখাইতাছি। এই বলে সুগা জিমিনকে জাপটে ধরে কাদার মধ্যে গড়াগড়ি শুরু করলো। দুজনকে এখন চেনার কোনো উপায় নেই, দুজনেই কাদায় মাখামাখি। এরপর হঠাৎ সুগা জিমিনকে তাজা করে তুলে পুকুর ঘাটে নিয়ে গেল। নামান আমাকে, আমি সাঁতার জানি না। সাঁতার মাতার জানার লাগতো না, তোরে তো পুম্বুরের মতো লাগতেছে, আর পুম্বুর তো পানির মধ্যেই থাকে। সুগা জিমিনকে নিয়ে এক লাফে পুকুরের গভীর
পানিতে ঝাঁপ দিল। পুকুরের ঠান্ডা পানিতে পড়ে জিমিন হাবুডুবু খেতে খেতে সুগার চুল টেনে ধরলো। আপনি একটা শয়তান, আপনার জন্য আমার কানে পানি ঢুকে গেছে, আমার কান নষ্ট হলে আপনাকে ধরবো। আরে আইনসারা বেআইন, আপনার শরীরের সব কাদা তো ধুয়ে গেছে গা। এখন একটু জল পরিষ্কার দেখান না, আপনার নাক দিয়ে কেমন বুটবুট বাড়িতেছে। ওইটা কিন্তু সেলফি তুললে সেই হইব। জিমিনও দমে গেল না। সে সুগার মাথাটা ধরে পানির নিচে ডুব দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু দুই বিআই আর বেয়ানের এই জলযুদ্ধ দেখে বাড়ির সবাই ঘাটে এসে ভিড় জমালো। আরে চিন্তা করেন না, জ্বর টরাইলে ওষুধ আমি খাওয়াবো। অহন স্বীকার করেন, ফ্যাক কাদার এই রোমান্সটা কিন্তু আপনার মেকআপের চাইতে অনেক সুন্দর আছিল, কি কন? জিমিন ভেজা চুলে সুগার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা মানলাম, তবে এর পরের বার কিন্তু আপনাকে আমি আস্তে একটা কচুরিপানার জঙ্গলে চুবাবো, রেডি থাকেন। পুকুর পাড়ের কাদামাটির এই লড়াইয়ে তাদের সম্পর্কের তিক্ততা ধুয়ে মুছে একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার করে দিল। কি বড় ভাই, কাদা মেখে তো দেখি একদম মহিষের মতো লাগছে। তোর বিয়ানকে পুকুরে চুবিয়ে কি এখন বীরপুরুষ হওয়ার চেষ্টা করছিস? আরে সামনে তো সর, ভাল লাগতেছে না কিছু। তোর মতো পিছিয়ে এসব কিছু বুঝবি না। সুগা ভাই জঙ্কুক বয়সে ছোট হতে পারে, কিন্তু ও আমাকে কাদার গর্তে ফেলে দিবে না। আপনি তো জিমিনাপুর মেকআপ থেকে শুরু করে শাড়ি সবকিছুরই খারাপ অবস্থা করে ফেলেছেন। তে শোন, তোর এই ভাষণটা আসলেই একটা জলহস্তি। আমাকে কিভাবে টেনে এনে মাছ পুকুরে ফেলে দিল, শয়তান একটা। জাঙ্কুক তার হাত ধরে নিজের দিকে টেনে এনে বলল, শোনো বউ, তুমি এদের সাথে থেকো না। কাদা মাখামাখি করে এখন এরা আদিম যুগের মানুষ হয়ে গেছে। চলো আমরা বরং ভেতরে গিয়ে গরম কফি খাই। ওরে আমার রোমিও রে, 27 বছরের বুড়া একটা বেরি রে 21 বছরের পিচ্চি আইছে কইতে কফি খাওয়ার কথা। তে তুমি ওর লগে যাইবা না, ওর একটা কড়া করে থাপড় দাও তো, যাতে ওর বয়সটা মনে পড়ে যায়। বয়স দিয়ে কি হবে সুগা ভাই, ভালোবাসা থাকলে তো 21 বছর ও 27-এর উপর রাজত্ব করতে পারে, তাই না জঙ্কুক? একদম। আর সুগা ভাই, তুমি জিমিনাপুর সাথে ঝগড়া না করে বরং আমার কাছ থেকে একটু টিপস নাও, কিভাবে মেয়েদেরকে কন্ট্রোলে রাখতে হয়। সুগা এবার চরম খেপে গেল। সে বালতি ভর্তি কাদা মেশানো পানি নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এরে পিচ্ছি, তুই তো দেখতাছি অনেক বাপ দেখাইতাছস। খারা, তোর বাপের রাজত্ব আমি কাদা দিয়ে উড়াই দিতাছি। সুগা যেই না পানি ছুড়লো, জাঙ্কুক তের সামনে এসে সবটা কাদা তার গায়ে নিল। জঙ্কুক, তোমাকে তো এখন দেখতে একদম চকলেট আইসক্রিমের মতো লাগছে। সবই তোমার ভালোবাসার জন্য বউ। সুগা ভাই, তুমি যে আমাকে কাদা মাখাতে গিয়ে তোমার জিমিন বিয়ানের শাড়িতে আবার কাদা লাগলো, তার খবর আছে? জিমিন তাকিয়ে দেখে সুগার ছোড়া কাদা তার শাড়ির বাকি ভালো অংশটুকু শেষ করে দিয়েছে। তে চল, এই বড় জলহস্তি আর ছোট পিচ্চি জামাইকে আজ আমরা পুকুরের সব থেকে গভীর জায়গায় চুবিয়ে রেখে আসবো। পুরো বাড়ি এখন এই দুই জুটির কাদা মাখা আর বয়সের পচানি দেখে হাসিতে ফেটে পড়লো। এবার আসর জমলো রাতের খাবারের টেবিলে। সুগার জিমিন ফ্রেশ হয়ে এসেছে ঠিকই, কিন্তু তাদের ভেতরে এখনো প্রতিশোধের বারুদ জ্বলছে। টেবিলে বসে সুগা দেখে জঙ্কুকের প্লেটে বেছে বেছে ভালো মাংস তুলে দিচ্ছে। বাবারে বাবা, পিচ্ছিটা তো দেখতেছি জামাই আদর করে খাওয়ানো হইতাছে। এইতে ওরে বেশি আদর দিও না, নয়তো ওই ভাববো ওই এখনো কেজি স্কুলে পড়ে আর তুমি ওর টিচার। সুগা ভাই, হিংসা করো না। তুমি তো জিমিনাপুর সাথে সারাদিন কাদার পানি নিয়ে কুস্তি খেলেছো, একটা রোমান্টিক কথাও বলতে পারোনি। বউ, তুমি টেনশন করো না। আসলে সুগা ভাই একা একা খেতে লজ্জা পাচ্ছে। রোমান্স তো তখনই হবে যখন তোমার সুগা ভাই একটু মানুষের মতো হবে। ও তো একটা আস্ত গন্ডার। আর তে, তুই এই পিচ্ছির কথাগুলো কিভাবে হজম করিস বলতো? হজম করা তো সহজ, ছোটদের কথা শুনলে মনটা ভালো থাকে, কিন্তু সুগা ভাইয়ের মতো তিতা মানুষের সাথে থাকলে আয়ু কমে যাবে। জিমিন চুপি চুপি জাঙ্কুকের কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে 1 চামচ গোলমরিচ আর লবণ মিশিয়ে দিল। জাঙ্কুক যখন ড্রিঙ্কসে চুমুক দিল, তার অবস্থা খারাপ হয়ে গেল। তে এটা কি বানালে? আমার তো গলা জ্বলে যাচ্ছে। কেমন লাগতাছে পিচ্ছি? এবার একটু বড় মতো শক্ত হইয়া ব। সুগা এবার নিজেও জিমিনের খাতে পড়ে গেল। জিমিন আগে থেকেই সুগার কাচ্চি বিরিয়ানির নিচে আস্ত একটা করলা সিদ্ধ লুকিয়ে রেখেছিল। সুগা এক বড় লোকমা মুখে দিতেই তার চোখ মুখ কুঁচকে গেল। কি হলো সুগা সাহেব, বিরিয়ানি কি তেতো লাগছে? আসলে আপনার মনটা যেমন তেতো, বিরিয়ানিটাও তেমনই রিয়েক্ট করছে। বল চলো আমরা এখান থেকে যাই। এরা বড় হয়েছে ঠিকই, কিন্তু পচানোর কোয়ালিটি এখনো সেই প্রাইমারি স্কুলেই পড়ে আছে। আমরা বরং ছাদে গিয়ে একটু চাঁদ দেখি, ভালো লাগবে। সুগার জিমিন একে অপরের দিকে তাকিয়ে অবাক। পিচ্ছি জাঙ্কুক থেকে নিয়ে আইস করে উঠে চলে গেল। যাওয়ার সময় জাঙ্কুক সুগার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, সুগা ভাই, পচানিটা না হয় জিমিনাপুর থেকে শিখেছো, রোমান্সটা কিন্তু আমার থেকে শিখতে পারো। আমি আবার এইসব ভালো পারি। সুগার জিমিন এখনো ডিনার টেবিলে একা। জিমিন হুট করে হেসে ফেলল।
সুগা, এই জুটির কাছে তো আজ আমরা হেরে গেলাম। ভালো, সমস্যা নাই। এই বাহানায় তো তোমার ওই করলা মার্কা মুখের মধ্যে একটু হাসি ফুটছে। তবে চিন্তা করো না, কালকে সকালে যখন জঙ্কুকের বাইকের চাকা পাংচার করে দেবো, তখন হয় বুঝবো বড় লোকে পাঙ্গা নেওয়ার মজা কি। পাংচার করলে তে কিন্তু আপনাকে আস্তে একটা গাব গাছের সাথে বেঁধে রাখবো। সকালবেলা জঙ্কুক খুব ভাব নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করছে। এমন সময়তে এক বাটি ওটস আর এক গ্লাস হরলিক্স নিয়ে ঘরে ঢুকলো। এই যে আমার পিচ্ছি জামাই, আয়নায় চেহারা দেখে আর সময় নষ্ট করতে হবে না। জলদি এই হরলিক্সটা একটু খেয়ে নাও, না হলে তো সবাই ভাববে আমি তোমার যত্ন নিই না। তে, আমি 21 বছরের একটা জোয়ান ছেলে, আর তুমি আমাকে ছোট বাচ্চার মতো হরলিক্স খাওয়াচ্ছ? এটা মানা যায় না। রাগ করো না পিচ্ছি, তোমার হাড় মজবুত না হলে আমার এই ভারী ব্যাগগুলো কে বইবে বলো? আর শোনো, আজ দুপুরে কিন্তু আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। তুমি তো আবার মাছের কাঁটা বেছে খেতে পারো না। পাশে দাঁড়িয়ে সব শুনছিল সুগা আর জিমিন। সুগা হো হো করে হাসতে শুরু করলো। কিরে পিচি জামাই, তরে তো দেখতেছি নার্সারির ছাত্র বানায় ছাড়ছে। তে, ওর পকেটের মধ্যে একটা চকলেটও দিয়ে দাও, টিফিন টাইমে খাইবো। আরে সুগা সাহেব, আপনি তো জানেন না, জঙ্কুক তো কাল রাতে ঘুমানোর আগে থেকে বলছিল আমাকে ওই রূপকথার গল্পটা শোনাও। তোরা চুপ কর তো, বেচারাটাকে পচানি থামা। জঙ্কুক ইজ্জত বাঁচাতে ঘর থেকে বেরিয়ে নিজের বাইকটা স্টার্ট দিতে গেল, কিন্তু এ কি, বাইক তো নড়ছে না। কিরে জঙ্কুক, গোড়া কি আজকে গাছ খাইতে চাইতেছে না, নাকি তে বাইকের চাবি লুকায় রাখছে যাতে বাবু বাইরে গিয়ে হারায় না যায়? সুগা ভাইয়া, এটা নিশ্চয়ই তোমার কাজ, তাই না? দেখো তে, তোমার ভাসুর আমার সাথে কি করছে। সুগা ভাই ঠিকই করেছে, তোমাকে একা একা বাইক নিয়ে বাইরে যেতে দেওয়া ঠিক হয়নি। এই নাও চিপস খাও, জিমিন তোমার জন্য এনেছে, এটা খেয়ে ঘরে এসো। তে সত্যি একটা চিপস বারান্দা থেকে জঙ্কুকের দিকে ছুড়ে দিল। জিমিন, আইন ছাড়া বেআইন। জঙ্কুকের দশা দেখে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আইছে। আমরাও কালকা থেকে ছোট বড় সাইজা নাটক করি, কি কর? আপনার কি বয়স কমেছে নাকি? আপনাকে তো দেখলে মনে হয় রিটায়ার্ড করা কোনো স্কুল মাস্টার। আপনি বরং জঙ্কুকের চিপসটা ভাগ করে খান, এতে যদি বুদ্ধি শুদ্ধি একটু বাড়ে। জিমিন, সুগা ভাইকে ভেতরে নিয়ে আয়। উনি রোদে থাকলে আবার মাথা গরম হয়ে যায়, আর একবার মাথা গরম হয়ে গেলে ঝুড়ে ঝুড়ে তো পিচ্ছি জামাইয়ের উপরেই রান ছাড়বে। যখন শ্বশুর বাড়ি থেকে এসেছে 1 সপ্তাহ হলো, নামজন ছেলেকে নিজের অফিসে জয়েনের জন্য তাড়া দিতে থাকে, কিন্তু জঙ্কুক তার বাবার কথা কানেই নিচ্ছে না। তাই নামজন ছেড় দিয়ে বলেছে, তোমার বউয়ের সাথে যদি সংসার করতে চাও তাহলে কালই আমার অফিসে জয়েন করো, না হলে লুচা বেটার সাথে তোমার বউয়ের বিয়ে দিয়ে দিব। এই কথা শুনে জঙ্কুক জেলাসি ফিল করে কাজে জয়েন করতে রাজি হয়ে যায়। সকালবেলা জঙ্কুক খুব ফিটফাট হয়ে নীল রঙের একটা শার্ট আর ব্লেজার পরে রেডি হলো। সে এখন অফিসের কাজে বের হবে। আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা ঠিক করার চেষ্টা করছে। দরজা খোলা থাকায় সুগা পাশ দিয়ে যাওয়ার সময় জঙ্কুককে দেখে বলল, আরে বাবারে, পিচ্ছি জামাই তো দেখতেছি পুরাই কর্পোরেট হিরো হয়ে গেছে গা। কিরে, টাইটা কি তোর বউ বেঁধে দিছে নাকি? স্কুলে যাওয়ার মতো করে গলায় ঝুলায় রাখছস? সুগা ভাই, অফিসে আমার আন্ডারে 10 জন লোক কাজ করবে, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলো। এই যে পিচ্ছি জামাই, শোনো, টিফিনে আমি সবজি আর ছোট মাছ দিয়েছি, একদম মুখ বাঁকাবে না, সবটুকু খাবে। আর হ্যাঁ, এই নাও, তোমার পকেটে একটা রুমাল দিয়ে দিলাম, মুখ ভরিয়ে খাবে না। ওর ব্যাগে একটা মামপটো দিয়ে দে, কাজের চাপে বাবুটার আবার তৃষ্ণা পেলে। জঙ্কুক, অফিসের মধ্যে গিয়ে কিন্তু তোর কলিগ ধরে কইস না যে তোর বউ তোরে বাবু কইয়া রাখে। ওরা শুনলে কিন্তু তোরে সম্মানের দিব না। দে, আমি অফিসে যাচ্ছি, নার্সারিতে না। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আর সুগা ভাই, আজ অফিস থেকে ফিরে তোমার বাইকের চাকা আমি সত্যি সত্যি পাঞ্চার করে দিব, এই আমি বলে দিলাম। সন্ধ্যায় জঙ্কুক অফিস থেকে ফিরে, সে খুব ক্লান্ত। পিচ্ছি জামাইটা আজকে অনেক কাজ করেছে, তাই না? দেখি দেখি, কপালে একটু হাত বুলিয়ে দেই। সুগা ভাই, দেখেছেন জঙ্কু কত পরিশ্রমী? তে সাথে সাথে এক গ্লাস শরবত নিয়ে হাজির হলো। তে, তোমার এই পরিশ্রমী জামাইরে আমি অফিস থেকে আসার সময় দেখলাম রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খাইতেছে। অফিসের বস কি আইসক্রিম খাইতে খাইতে বাইতাইয়ে কও তো? এর জন্যই তো গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বান্ধবী, আজ রাতে ওকে কিন্তু ঠান্ডা খাবার দিস না, নয়তো বাবুর আবার সর্দি লেগে যাবে। জঙ্কুক এবার আর দমে গেল না। সে পকেট থেকে 2টা দামি পারফিউমের বোতল বের করে একটা থেকে দিয়ে বলল, এটা তোমার জন্য বউ, আর এটা তোমার জন্য আমার ভাইয়ের আইন ছাড়া বেআইন। আমার জন্য কেন? সুগা ভাইয়া তোমাকে যেভাবে পচায়, সেই পচানির গন্ধ যেন একটু কমে, তাই দিলাম। আর সুগা ভাই, এই নাইট ক্রিমটা তোমার জন্য। তোমার আইন ছাড়া বেআইন যেভাবে তোমাকে অপমান করতে করতে চেহারাটাকে পাতিলের তলার মতো করে দিয়েছে, এটাতে যদি একটু কমে। সুগা সাহেব, আমাদের পিচ্ছি জামাই তো দেখি গিফট দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিল। আপনি কি শুধু শুধু ওই নাইট ক্রিম নিয়েই পড়ে থাকবেন নাকি?
লাফাইস না আইনছাড়া বেআইন, আগে আগে দেখ হতা হ্যাঁ কিয়া। রাত তখন গভীর, জগৎ ডায়েরি লিখতে বসেছে। এমন সময় তে এসে বলল, কি গো পিচ্ছি জামাই, কি এত মনোযোগ দিয়ে লেখা হচ্ছে দেখি? আগামীকালকের হোমওয়ার্ক নাকি? এসব বাদ দিয়ে জলদি হরলিক্স খেয়ে শুয়ে পড়ো, বাবুদের বেশি রাত জাগতে নেই। জঙ্কু কলমটা রেখে তের দিকে ঘুরে তার হাতটা ধরে নিজের দিকে টেনে নিল। তে, তুমি কি সত্যি মনে করো এখনো আমি নার্সারির বাবু? 21 বছর বয়স কিন্তু একদমই হালাখালার নয়। আর বারবার পিছি বললে কিন্তু আমি এবার বর্ডার ক্রস করে ফেলবো। ওরে বাবা, পিচ্ছি জামাই তো দেখি আজ একদম বাঘ হয়ে গেছে। বর্ডার ক্রস করবে মানে? আমাকে তুমি এখন ভয় দেখাচ্ছ?